পারস্য উপসাগরের রাতটা ছিল আগুনে লেখা এক সতর্কবার্তা। আকাশ চিরে ছুটে গেছে ক্ষেপণাস্ত্র, একের পর এক দেশে বেজেছে এয়ার ডিফেন্স সাইরেন, আর ওয়াশিংটন বুঝে গেছে ইরানকে কোণঠাসা ভাবার দাম অনেক চড়া। মার্কিন হামলার জবাবে ইরান এবার শুধু প্রতিবাদ করেনি, পাল্টা আঘাত করেছে। তেহরানের ভাষায় এটি ছিল আত্মরক্ষার অধিকার, কিন্তু মধ্যপ্রাচ্যের বাস্তবতায় এটি ছিল আরও বড় বার্তা। ইরানের ভূখণ্ডে আগুন লাগালে সেই আগুন সীমান্তের ভেতর আটকে থাকবে না। ঘটনার সূত্রপাত হরমুজ প্রণালীর কাছে। যুক্তরাষ্ট্র দাবি করে তাদের একটি অ্যাপাচি হেলিকপ্টার ভূপাতিত হওয়ার পর তারা ইরানের দক্ষিণাঞ্চলে সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালায়। মার্কিন কর্মকর্তাদের ভাষায় এটি ছিল প্রপোর্শনাল রেসপন্স, পরিমিত জবাব। কিন্তু তেহরান এই ভাষা মানেনি। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় একে বলেছে সার্বভৌমত্বের ওপর নগ্ন আগ্রাসন, আন্তর্জাতিক আইন ও জাতিসংঘ সনদের লঙ্ঘন। এরপরই মঞ্চে নামে ইরানের ইসলামিক রিভলিউশনারি গার্ড কর্পস IRGC। ইরানি রাষ্ট্রীয় সূত্রের দাবি, জর্ডান সহ উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্র ঘনিষ্ঠ 21টির বেশি সামরিক লক্ষ্যবস্তুতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানো হয়েছে। লক্ষ্য ছিল মার্কিন ঘাঁটি, কমান্ড সেন্টার, লজিস্টিক সুবিধা এবং এমন কিছু স্থাপনা যেখান থেকে ইরানের বিরুদ্ধে সামরিক কার্যক্রমকে সহায়তা দেওয়া হচ্ছিল বলে তেহরানের অভিযোগ। ইরান এখানেই থামেনি, তারা উপসাগরীয় দেশগুলোর উদ্দেশ্যে সরাসরি বার্তা দিয়েছে। নিজেদের মাটি, ঘাঁটি বা আকাশসীমা যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধযন্ত্রের হাতে তুলে দেবেন না, কারণ ইরানের বক্তব্য পরিষ্কার, যে জায়গা থেকে আঘাত আসবে জবাবও সেখানেই পৌঁছাবে। এই বক্তব্য শুধু কূটনৈতিক বিবৃতি নয়, এটি মধ্যপ্রাচ্যের দাবার বোর্ডে এক শক্ত চাল। দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্র ভেবেছে নিষেধাজ্ঞা, সামরিক চাপ আর আলোচনার টেবিল, এই 3 অস্ত্র দিয়ে তেহরানকে হাঁটু গেড়ে বসানো যাবে। কিন্তু ইরান এবার দেখাতে চাইছে চাপ যত বাড়বে, প্রতিরোধের পাল্টা হিসাবও তত কঠিন হবে। ওয়াশিংটনের প্রতিক্রিয়াও ছিল তীব্র। ডোনাল্ড ট্রাম্প ট্রুথ সোশ্যালে লিখেছেন, ইরান অল টক অ্যান্ড নো অ্যাকশন, অর্থাৎ শুধু কথা বলে কাজ করে না। কিন্তু রাতের আকাশে ছুটে চলা ইরানি ক্ষেপণাস্ত্র যেন সেই মন্তব্যেরই জবাব হয়ে ফিরে এসেছে। ট্রাম্প আরো বলেছেন, তেহরান আলোচনায় অনেক সময় নিয়েছে, এখন তাকে মূল্য দিতে হবে। এই ভাষা যুদ্ধের আগুনে ঘি ঢালার মতোই। তবে ইরানও নিজের অবস্থান থেকে এক চুল সরেনি। তেহরান বলছে, আলোচনা চলতে পারে, কিন্তু মাথার উপর বোমা পড়তে থাকলে কূটনীতি হয় না। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বক্তব্য স্পষ্ট, সামরিক আক্রমণ চলতে থাকলে অর্থবহ সংলাপের পরিবেশ থাকে না। একদিকে আলোচনার টেবিল, অন্যদিকে ক্ষেপণাস্ত্রের ট্রিগার। এই দ্বিমুখী নীতিকে তেহরান আর মেনে নিতে রাজি নয়। যুক্তরাষ্ট্র বলছে তাদের হামলা ছিল আত্মরক্ষামূলক, ইরান বলছে তাদের প্রতিশোধ ছিল ন্যায্য আত্মরক্ষা। দুই পক্ষের এই পাল্টা বয়ানের মাঝখানে দাঁড়িয়ে মধ্যপ্রাচ্য আবার সেই পুরনো প্রশ্নের সামনে, আগুন কি সীমিত থাকবে নাকি পুরো অঞ্চলকে গ্রাস করবে? ইরান এই মুহূর্তে নিজেকে শুধু আক্রান্ত রাষ্ট্র হিসেবে তুলে ধরছে না, তারা নিজেদের প্রতিরোধের প্রতীক বানাতে চাইছে। তাদের বার্তা, আমরা যুদ্ধ চাই না, কিন্তু যুদ্ধ চাপিয়ে দিলে নীরব দর্শক হয়ে থাকবো না। এই অবস্থানই ইরানকে আঞ্চলিক রাজনীতির নায়কের আসনে বসাচ্ছে তাদের সমর্থকদের চোখে। ইরানের নিশানায় কি নেতানিয়াহু? গোয়েন্দা খেলায় নতুন মোড়। মধ্যপ্রাচ্যের আকাশ এখন হয়ে উঠেছে শিকার আর শিকারীরই যুদ্ধক্ষেত্র। ইরান সরাসরি ইঙ্গিত দিচ্ছে তাদের নিশানায় আছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু, আর এই দাবি করেছে ইরানের শক্তিশালী বাহিনী ইসলামিক রিভলিউশনারি গার্ড কর্পস IRGC। সব জানা আছে ইরানের হুঁশিয়ারি। IRGCর সাবেক প্রধান ইয়াহিয়া রহমি সাভাবি এক ভয়ঙ্কর দাবি করেছে, নেতানিয়াহু কোথায় থাকেন, কখন বৈঠক করেন, কোথায় যান, সবকিছু নাকি ইরানের গোয়েন্দা তথ্য ভাণ্ডারে রয়েছে। তার ভাষায়, প্রয়োজনে লক্ষ্যবস্তু করা হবে। ক্ষেপণাস্ত্র হামলা কি সত্য কি অজানা? 2 মার্চ নতুন এক দাবিতে কেঁপে ওঠে বিশ্ব। IRGC জানায় তারা নাকি ইসরায়েলের প্রধানমন্ত্রীর অফিসে সরাসরি হামলা চালিয়েছে, এমনকি ইসরায়েলি বিমান বাহিনীর কমান্ড সেন্টারও নাকি আঘাতের শিকার। এই হামলায় ব্যবহৃত হয়েছে খাইবার শেকান মিসাইল, ইরানের একটি আধুনিক মাঝারি পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। পাল্লা প্রায় 1450 কিলোমিটার, ওয়ারহেড 500 থেকে 1500 কেজি বিস্ফোরক, গতি ম্যাক 8-এর বেশি। বিশেষত্ব, আকাশে দিক বদলাতে পারে। এটি শুধু দ্রুত না, এটি বুদ্ধিমান এবং প্রতিরক্ষা ফাঁকি দিতে সক্ষম। তেল আবিবে সাইরেন, বিয়ার সেবায় আগুন। 2 মার্চ রাত তেল আবিবে সাইরেন বাজতে থাকে একটানা। মানুষ দৌড়ায় আশ্রয়ের খোঁজে। দক্ষিণের শহর বিয়ার সেবায় ক্ষেপণাস্ত্র আঘাতে আহত হয় অন্তত 10 জন। বাড়িঘর ক্ষতিগ্রস্ত, শহর কেঁপে ওঠে।
প্রতিশোধের আগুন। এই পুরো হামলার পেছনে রয়েছে এক বিস্ফোরক ঘটনা। ইরানের সর্বোচ্চ নেতা আলী খামেনি এক যৌথ মার্কিন ইসরায়েলি হামলায় নিহত হয়েছেন এমন দাবি করা হচ্ছে। আর সেই ঘটনার প্রতিশোধেই ইরান নামিয়েছে তাদের ক্ষেপণাস্ত্র শক্তি একের পর এক আঘাত। শেষ কথা, যুদ্ধ এখন নতুন স্তরে। এই সংখ্যা তার শুধু সীমান্তে নেই, এটা এখন গোয়েন্দা যুদ্ধ, ব্যক্তিগত টার্গেটিং, উচ্চ প্রযুক্তির ক্ষেপণাস্ত্র। সবচেয়ে ভয়ঙ্কর বিষয়, যদি সত্যিই কোনো রাষ্ট্র আরেক রাষ্ট্রের প্রধানকে সরাসরি টার্গেট করে, তাহলে এটি যুদ্ধের নিয়মই বদলে দেবে। আজ প্রশ্ন একটাই, নেতানিয়াহু কোথায় আর ইরান কত দূর যেতে প্রস্তুত? ইরানি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর সংঘাত মধ্যপ্রাচ্য জুড়ে বিস্তৃত হয়েছে। এতে কেবল যে প্রাণহানি ঘটছে তাই নয়, শত শত কোটি ডলারের সামরিক অস্ত্র ধ্বংস হচ্ছে। উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় রাডার ব্যবস্থা ধ্বংস করে দেওয়ার দাবি করা হয়েছে। ইরানের কয়েকটি গণমাধ্যমের খবরে বলা হয়েছে, কাতারে অবস্থিত যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় রাডার ANFPS-132 ব্যবস্থা ধ্বংস করা হয়েছে। ক্ষেপণাস্ত্রের নিখুঁত হামলায় $110 কোটি মূল্যের এই বিশাল রাডার ব্যবস্থা ধ্বংস হয়েছে। ইরানের গণমাধ্যম ও অন্যান্য পত্রপত্রিকাগুলো রিভলিউশনারি গার্ড কোর IRGC এর জনসংযোগ বিভাগের উদ্ধৃতি দিয়ে জানিয়েছে, কাতারের আল উদেইদ বিমান ঘাঁটিতে অবস্থিত এই রাডারটি 5000 কিলোমিটার দূর পর্যন্ত লক্ষ্যবস্তু শনাক্ত করতে সক্ষম ছিল। ওই অঞ্চলে আকাশসীমায় কোনো ক্ষেপণাস্ত্র ঢুকলেই সেটিকে চিহ্নিত করে সতর্ক করে দিত এই রাডার ব্যবস্থা। ফলে উপসাগরীয় অঞ্চল এই ব্যবস্থার কারণে অনেকটাই সুরক্ষিত ছিল। কাতারের কয়েকজন কর্মকর্তারাও এই রাডারের ক্ষতির কথা স্বীকার করেছেন বলে দাবি করা হয়েছে খবরে। এই রাডারটি মূলত ইরানের ক্ষেপণাস্ত্র কার্যক্রমের ওপর নজরদারি করার জন্য 2013 সালে স্থাপন করা হয়েছিল। তারা আঘাত হানছে দুবাই, আবুধাবি, বাহরাইনের মানামা, ইরাকের সামরিক ঘাঁটি, পাশাপাশি সৌদি আরবের রামকো স্থাপনায়। এই হামলাগুলো পশ্চিম এশিয়ার বিস্তৃত সংঘাতে ইরানের শক্তির প্রদর্শন। ইরান আকাশ শক্তির উপর নির্ভর করে না, তারা নির্ভর করে ক্ষেপণাস্ত্রের উপর হাজার হাজার ক্ষেপণাস্ত্র। ইরানের কাছে রয়েছে ব্যালিস্টিক ও ক্রুজ ক্ষেপণাস্ত্র, পাশাপাশি এমন ড্রোন যা শত্রুর প্রতিরক্ষা ব্যবস্থা ভেঙে দিতে পারে। বিশেষজ্ঞরা বলেন, পশ্চিম এশিয়ায় ইরানের ক্ষেপণাস্ত্র ভান্ডারই সবচেয়ে বড় এবং সবচেয়ে বৈচিত্র্যময়। 2022 সালে মার্কিন সেন্ট্রাল কমান্ডের মূল্যায়ন অনুযায়ী ইরানের কাছে 3000-এর বেশি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র রয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, এর মধ্যে 2000টি ক্ষেপণাস্ত্র পশ্চিম এশিয়ার অন্য দেশগুলোতে পৌঁছাতে সক্ষম। আধুনিক বিমান বাহিনী না থাকলেও এর মাধ্যমে ইরান দূর পর্যন্ত আঘাত হানতে পারে। ইরানি কর্মকর্তারা একে প্রতিরোধ ক্ষমতার মূল ভিত্তি বলে উল্লেখ করেন। স্বল্প পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এই ব্যবস্থার প্রথম স্তর। এগুলো সাধারণত 150 থেকে 800 কিলোমিটার পর্যন্ত যেতে পারে। এর মধ্যে রয়েছে ফাতে সিরিজ, জুলফিকার, কিয়াম 1 এবং পুরনো সাহেব 1 ও সাহেব 2 ক্ষেপণাস্ত্র। এই ক্ষেপণাস্ত্রগুলো দ্রুত আঞ্চলিক হামলার জন্য তৈরি। এগুলো একসঙ্গে ছোড়া যায়, যার ফলে সতর্ক হওয়ার সময় কমে যায়। 2020 সালের জানুয়ারিতে ইরান এটি দেখিয়েছিল। কাসেম সোলাইমানি নিহত হওয়ার পর ইরান ইরাকের আইন আল আসাদ বিমান ঘাঁটিতে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়ে। ওই হামলায় অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়। 100-র বেশি মার্কিন সেনা মস্তিষ্কে আঘাতজনিত সমস্যায় ভোগে। দ্বিতীয় স্তর হলো মাঝারি পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। এগুলো সাধারণত 1500 থেকে 2000 কিলোমিটার পর্যন্ত যেতে পারে। এর মধ্যে রয়েছে শাহাব 3, ইমাদ এবং গাদারওয়াজ। খোরামশার ও সেজিল ধরনের ক্ষেপণাস্ত্র আরও বেশি দূর যেতে পারে। সেজিল আলাদা করে নজর কাড়ে। এটি সলিড ফুয়েল ব্যবহার করে, যা তরল জ্বালানির তুলনায় দ্রুত উৎক্ষেপণের সুযোগ দেয়। সব মিলিয়ে এই ক্ষেপণাস্ত্রগুলো ইরানের লক্ষ্যবস্তুর তালিকা বাড়িয়ে দেয়। ইসরায়েল এর আওতায় পড়ে। পাশাপাশি কাতার, বাহরাইন, কুয়েত, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতে থাকা যুক্তরাষ্ট্র সংযুক্ত স্থাপনাগুলো এর মধ্যে রয়েছে। প্রতিশোধের ভৌগোলিক পরিসর আরও বিস্তৃত হয়। ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রই সব নয়। ইরানের কাছে স্থলভিত্তিক ও জাহাজ বিধ্বংসী ক্রুজ ক্ষেপণাস্ত্রও রয়েছে। এর মধ্যে রয়েছে সোমার, ইয়া আলী, কুচ, হোফেইজে, পাভে এবং রাহাত। সোমার ক্ষেপণাস্ত্র প্রায় 2500 কিলোমিটার পর্যন্ত যেতে পারে। ক্রুজ ক্ষেপণাস্ত্র নিচু দিয়ে উড়ে এবং ভূমির কাছাকাছি থাকে, তাই এগুলো শনাক্ত করা কঠিন। এরপর আসে ড্রোন। একমুখী আক্রমণকারী ড্রোন তুলনামূলক সস্তা। এগুলো একসঙ্গে বহু সংখ্যায় ছোড়া যায়। এর কৌশল হলো প্রতিরক্ষা ব্যবস্থাকে চাপে ফেলা। বিমানবন্দর, বন্দর ও জ্বালানি স্থাপনাগুলোকে কয়েক মিনিট নয়, ঘন্টার পর ঘন্টা সতর্ক অবস্থায় রাখতে বাধ্য করা। শুধু সংখ্যাই শক্তি নির্ধারণ করে না, টিকে থাকার ক্ষমতায় আসো। ইরান তাদের ক্ষেপণাস্ত্র কর্মসূচির একটি অংশকে শক্তিশালী করেছে ভূগর্ভস্থ টানেল ও গোপন ঘাঁটির মাধ্যমে। এই নেটওয়ার্কগুলো প্রথম হামলায় উৎক্ষেপণ ক্ষমতা ধ্বংস করা কঠিন করে তোলে। ফলে প্রতিপক্ষের জন্য হিসাব করা কঠিন হয়ে যায়। একটি হামলা দিয়ে সংঘাত শেষ না হতে পারে, বরং এটি দীর্ঘায়িত হতে পারে। আর ইরানের কাছে দীর্ঘ লড়াই চালিয়ে যাওয়ার মতো যথেষ্ট শক্তি রয়েছে।
মধ্যপ্রাচ্যে কি তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে গেল? ইরান দাবি করছে তারা আমেরিকার ওপর এমন এক হামলা চালিয়েছে যা গত কয়েক দশকে কেউ কল্পনাও করতে পারেনি। কিন্তু এর পেছনের আসল সত্যটা ঠিক কি? ইরানের ইসলামিক রিভলিউশনারি গার্ড কোর বা আইআরজিসি একটি বিস্ফোরক বিবৃতি দিয়েছে। তাদের দাবি, ট্রু প্রমিস 4 নামক এক প্রতিশোধমূলক অভিযানে গত 2 দিনে 650 জনেরও বেশি মার্কিন সেনা হতাহত হয়েছে। যদি এই তথ্য সত্যি হয়, তবে এটি পার্ল হারবার বা 9/11-এর পর মার্কিন সামরিক বাহিনীর জন্য সবচেয়ে বড় ধাক্কা। আইআরজিসির মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল আলী মোহাম্মদ নাইনি জানান, ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার মুখে মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কন ইরানি উপকূলীয় জলসীমা ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। জেনারেল নাইনি দাবি করেন, পারস্য উপসাগরীয় অঞ্চলে মার্কিন সামরিক স্থাপনাগুলোর ব্যাপক ক্ষয়ক্ষতি হচ্ছে। তিনি উল্লেখ করেন, যুদ্ধের প্রথম 2 দিনে 650 জন মার্কিন সেনা হতাহত হলেও যুক্তরাষ্ট্র স্বাভাবিকভাবেই এই ক্ষয়ক্ষতির বিষয়টি গোপন করার চেষ্টা করছে। ইরান বলছে তারা বাহরাইনে মার্কিন 5ম ফ্লিটের সদর দপ্তরে হামলা চালিয়েছে এবং সেখানে 160 জন মারা গেছে। শুধু তাই নয়, তাদের ক্রুজ মিসাইলের ভয়ে মার্কিন রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কন নাকি লেজ গুটিয়ে ভারত মহাসাগরের দিকে পালিয়ে গেছে। ইরানের ইসলামিক রিভলিউশনারি গার্ড কোর আইআরজিসি বাহরাইনে একটি মার্কিন বিমান ঘাঁটিকে লক্ষ্যবস্তু করে বলে ইরানি সংবাদ সংস্থা IRNA জানিয়েছে। মেসেজিং অ্যাপ টেলিগ্রামে IRNA জানায়, আইআরজিসি ঘোষণা করেছে তাদের নৌবাহিনী ভোরে বাহরাইনের শেখ ঈশা এলাকায় মার্কিন বিমান ঘাঁটিতে বড় আকারের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। এতে দাবি করা হয় 20টি ড্রোন ও 3টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে ঘাঁটিটির কমান্ড সদর দপ্তর ধ্বংস করা হয়েছে। তবে এ দাবির পক্ষে কোনো প্রমাণ উপস্থাপন করা হয়নি। হামলা শুধু বাহরাইনের সীমাবদ্ধ নেই। সৌদি আরব রিয়াদে মার্কিন দূতাবাসে ড্রোন হামলা হয়েছে। যদিও সৌদি বলছে ক্ষতি সামান্য, কিন্তু রয়টার্সের প্রত্যক্ষদর্শীরা বলছেন তারা বিশাল বিস্ফোরণ আর ধোঁয়া দেখেছেন। ওমান দুকুম বন্দরে একটি তেলের ট্যাঙ্কারে ড্রোন হামলা হয়েছে। কুয়েত ও জর্ডান পরিস্থিতি এতটাই খারাপ যে আমেরিকা তাদের দূতাবাস অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দিয়েছে এবং নাগরিকদের অবিলম্বে দেশ ছাড়ার নির্দেশ দিয়েছে। ইরান দেখাতে চাইছে তারা সরাসরি আমেরিকার চোখে চোখ রেখে লড়াই করতে পারে। আমেরিকা বর্তমানে তাদের স্ট্র্যাটেজিক ডিফেন্স নিয়ে চাপে আছে। ইরানের ক্ষেপণাস্ত্র ইসরায়েলের মধ্যাঞ্চলেও আঘাত হেনেছে, তবে এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি। ইসরায়েলের চ্যানেল 12-এর প্রতিবেদন অনুযায়ী ইসরায়েলকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। ক্ষেপণাস্ত্রের একাংশ ইসরায়েলের মধ্যাঞ্চলীয় শহর পেতা তিকভায় আঘাত হেনেছে। দ্য টাইমস অফ ইসরায়েল জানিয়েছে যে ইরানের একটি ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ ইসরায়েলের মধ্যাঞ্চলে আঘাত হেনেছে, যার ফলে কিছু ক্ষয়ক্ষতি হয়েছে, তবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। ইউক্রেনের আকাশে যে ড্রোন একসময় মানুষের ঘুম কেড়ে নিয়েছিল, সে একই ভয় এখন নেমে এসেছে মধ্যপ্রাচ্যে। ইরানের তৈরি ডেল্টা উইং শাহেদ 136 একটি ছোট কিন্তু ভয়ঙ্কর অস্ত্র। এর দাম মাত্র $50,000, কিন্তু এর শব্দ কর্কশ, কানে বাজে, আর সেই শব্দ মানেই বিপদ খুব কাছে। 48 ঘন্টায় বাহরাইন, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত পুরো উপসাগরীয় অঞ্চল কেঁপে উঠেছে ইরানের শত শত শাহেদ ড্রোনের হামলায়। তেহরান যেন এক নতুন বার্তা দিয়েছে, আমরা শুধু প্রতিরক্ষা করব না, আমরা পৌঁছে যাব তোমাদের আকাশে। বাহরাইন থেকে পাওয়া একটি ভিডিও, অন্ধকার রাত, হঠাৎ কর্কশ শব্দ, একটি ড্রোন সোজা ধেয়ে আসছে, তারপর ধাক্কা, একটি বহুতল ভবনে সরাসরি আঘাত, ব্যালকনিতে আগুন জ্বলছে, জ্বলন্ত ধ্বংসাবশেষ নিচে পড়ে যাচ্ছে। আর একটি ভিডিওতে দেখা গেছে একটি ড্রোন উড়ে যাচ্ছে মার্কিন নৌবাহিনীর 5ম ফ্লিটের সদর দপ্তরের ওপর দিয়ে, তারপর সেটি নিচে নেমে আঘাত হানে একটি রাডার ড্রোনে। একটি নিখুঁত হামলা, সংখ্যার ভেতর লুকানো ভয়, পরিসংখ্যানটা আরও ভয়ঙ্কর। মাত্র কয়েকদিনে 1000-এর বেশি ড্রোন ছোড়া হয়েছে। শুধু সংযুক্ত আরব আমিরাতে হামলা হয়েছে 689টি ড্রোন দিয়ে। এর মধ্যে 645টি ভূপাতিত, কিন্তু 44টি ড্রোন লক্ষ্যবস্তুতে আঘাত করেছে। মাত্র 6% সফলতা, কিন্তু সেটাই যথেষ্ট, কারণ প্রতিটি সফল আঘাত মানেই আগুন, ধ্বংস, আতঙ্ক। কিভাবে কাজ করে এই ড্রোন? এই ড্রোন দেখতে ছোট, কিন্তু এর কৌশল বড়। দৈর্ঘ্য প্রায় 3.5 মিটার, ডানার বিস্তার 2.5 মিটার, বিস্ফোরক বহন প্রায় 50 কেজি। এটি দ্রুত নয়, কিন্তু চতুর। নিচ দিয়ে উড়ে রাডার ফাঁকি দেয়, আগে থেকেই নির্ধারিত পথ অনুসরণ করে, শেষ মুহূর্তে লক্ষ্যবস্তুর ওপর ঝাঁপিয়ে পড়ে। কখনো অপারেটর দূর থেকে নিয়ন্ত্রণও করতে পারে, মানে শেষ সেকেন্ডেও দিক বদল সম্ভব। যুদ্ধের নতুন কৌশল, ঝাঁক। এই ড্রোন একা আসে না, এরা আসে ঝাঁক বেঁধে। রাশিয়া ইতিমধ্যে ইউক্রেনে এই কৌশল ব্যবহার করেছে।
একসঙ্গে শত শত ড্রোন, সঙ্গে ডেকয়, ভুয়া লক্ষ্য। প্রতিরক্ষা ব্যবস্থা বিভ্রান্ত হয়, আসল ক্ষেপণাস্ত্র তখন আঘাত হানে। এই কৌশলই এখন মধ্যপ্রাচ্যে ছড়িয়ে পড়ছে। আগুন ছড়িয়ে পড়ছে তেল নগরীতেও। সৌদি আরবের রাশ তানুরা সবচেয়ে বড় তেল শোধনাগারগুলোর একটি। সেখানে ড্রোন হামলার পর আগুন লেগেছে, কারখানা বন্ধ। বিস্ফোরক এক দাবি সামনে এনেছেন ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ। যুক্তরাষ্ট্র যদি ইরানে কোনো ধরনের স্থল অভিযান চালায় তবে তা মোকাবিলায় ৭০ লাখ ইরানি নাগরিক অস্ত্র হাতে তুলে নিতে প্রস্তুত বলে দাবি করেছেন দেশটির পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেয়া এক পোস্টে তিনি এই দাবি করেন। তিনি বলেছেন, সংঘাত শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত প্রায় ৭০ লাখ ইরানি নাগরিক অস্ত্র হাতে নিতে প্রস্তুত হয়ে স্বেচ্ছাসেবী হিসেবে নাম লিখিয়েছেন। এটা শুধু একটি পরিসংখ্যান নয়, এটি এক ধরনের মানসিক প্রস্তুতি। এটি একটি জাতির ঘোষণা, আমরা প্রস্তুত। গালিবাফ সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন, খুব অল্প সময়ের মধ্যেই এই বিপুল সংখ্যক মানুষ দেশের প্রতিরক্ষায় নাম লেখাতে এগিয়ে এসেছে। রাষ্ট্রীয় প্রচারণাও মানুষকে উৎসাহিত করছে। এমনকি অবসরপ্রাপ্ত সেনাদেরও আবার ডাকা হচ্ছে, যেন প্রয়োজন হলে তারা আবার যুদ্ধক্ষেত্রে ফিরতে পারে। তবে এখানেই রয়েছে এক গুরুত্বপূর্ণ প্রশ্ন। গালিবাফ সরাসরি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, আমরা আগেও আমাদের শক্তি দেখিয়েছি, আবারও দেখাতে প্রস্তুত। কেউ যদি আমাদের সীমান্তে আঘাত হানে তাহলে তাকে পুরো একটি জাতির প্রতিরোধের মুখে পড়তে হবে। এই কথাগুলো শুধু হুঁশিয়ারি নয়, এ যেন চ্যালেঞ্জ। আরেক ধাপে গিয়ে তিনি বলেন, আমাদের শক্তি কতটা সেটা দেখতে চাইলে তোমরা চলে আসতে পারো। এই বক্তব্যে স্পষ্ট, ইরান শুধু প্রতিরক্ষার কথা বলছে না, তারা আত্মবিশ্বাসের সঙ্গে নিজেদের অবস্থান তুলে ধরছে। যখন একটি দেশ বলে আমাদের লাখো মানুষ যুদ্ধের জন্য প্রস্তুত, তখন সেটি শুধু সেনাবাহিনী নয়, পুরো জাতিকে সামনে নিয়ে আসে। এটি যুদ্ধের হিসাব পাল্টে দেয়। ইরানকে বোমা মেরে প্রস্তুত যুগে ফিরিয়ে দেওয়ার হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর জবাবে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলে বিধ্বংসী হামলার হুঁশিয়ারি দিয়েছে তেহরান। হোয়াইট হাউস থেকে দেওয়া ১৯ মিনিটের এক ভাষণে ডোনাল্ড ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্র তার লক্ষ্য অর্জনের খুব কাছাকাছি রয়েছে। তবে ইরান যদি আলোচনায় না বসে তবে হামলা আরও তীব্র করা হবে। মার্কিন পতাকার সামনে দাঁড়িয়ে ট্রাম্প বলেন, আগামী ২ থেকে ৩ সপ্তাহের মধ্যে আমরা তাদের প্রস্তুত যুগে ফিরিয়ে নিয়ে যাব, যেখানে তাদের থাকা উচিত। ইরানের সামরিক কমান্ড সেন্টার খাতাম আল আনবিয়া রাষ্ট্রীয় টেলিভিশনে দেয়া এক বিবৃতিতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে সতর্ক করে বলেছে, আরও বিধ্বংসী, বিস্তৃত ও ধ্বংসাত্মক পদক্ষেপের জন্য প্রস্তুত থাকতে। বিবৃতিতে বলা হয়েছে, পরম করুণাময়ের ওপর ভরসা রেখে বলছি, তোমাদের আত্মসমর্পণ ও চূড়ান্ত অনুশোচনা না আসা পর্যন্ত এই যুদ্ধ চলবে। যুক্তরাষ্ট্রের জ্বালানির দাম বেড়ে যাওয়ায় এবং জনমত জরিপে পিছিয়ে পড়ায় ট্রাম্প সম্প্রতি যুদ্ধ বন্ধে চুক্তির ইঙ্গিত দিয়েছেন। তিনি ইরানের নতুন নেতৃত্বকে অপেক্ষাকৃত কম কট্টর ও যৌক্তিক বলে বর্ণনা করেছেন। তবে তেহরান ওয়াশিংটনের এই যুদ্ধবিরতির প্রস্তাবকে অযৌক্তিক বলে প্রত্যাখ্যান করেছে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই জানিয়েছেন, পাকিস্তানের মতো মধ্যস্থতাকারীদের মাধ্যমে বার্তা পাওয়া গেলেও যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি কোনো আলোচনা হচ্ছে না। এর বিপরীতে ট্রাম্প হুঁশিয়ারি দিয়েছেন যে চুক্তি না হলে ইরানের বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রগুলোতে হামলা চালানো হবে। সাইরেন একটার পর একটা, শহরের আকাশ কাঁপছে শব্দে, আতঙ্কে, অজানা এক ভবিষ্যতের আশঙ্কায়। ইসরায়েলের শহরগুলোতে হঠাৎ করেই বেজে উঠল সতর্ক সংকেত। সেই মুহূর্তে শুরু হয়ে গেল এক নতুন অধ্যায়, ইসরায়েলে ইরানের হামলা। মাত্র কয়েক মিনিটের মধ্যে ইসরায়েল ডিফেন্স ফোর্সেস এর হোম ফ্রন্ট কমান্ড নাগরিকদের নির্দেশ দিল, বোমা শেল্টারের কাছে থাকুন, নিরাপদ কক্ষে প্রস্তুত রাখুন। রাস্তাগুলো থমকে গেল, মানুষ ছুটে গেল ঘরের ভিতরে, জনসমাগমের জায়গাগুলো ফাঁকা হয়ে গেল মুহূর্তেই, যেন যুদ্ধের অপেক্ষায় নিঃশ্বাস আটকে আছে। হামলার সাথে সাথেই ইসরায়েল তাদের আকাশসীমা বন্ধ করে দেয়, সব বেসামরিক ফ্লাইট স্থগিত, এয়ারপোর্টগুলো হয়ে যায় প্রায় মৃত শহর। পরিবহন মন্ত্রণালয় সরাসরি জানিয়ে দেয়, এখন কেউ এয়ারপোর্টে আসবেন না। বিদেশে থাকা যাত্রীদের বলা হয়, এয়ারলাইন্স আর মিডিয়ার আপডেট দেখুন, অপেক্ষা করুন। সরকারি ঘোষণা, পরিস্থিতি স্বাভাবিক হলে অন্তত ২৪ ঘন্টা আগে জানিয়ে ফ্লাইট চালু করা হবে। ইসরায়েল ইরানে হামলাকে বলছে প্রি-এম্পটিভ স্ট্রাইক, অর্থাৎ আগাম হামলা যাতে শত্রুর সম্ভাব্য আক্রমণ ঠেকানো যায়। কিন্তু কয়েক ঘন্টার মাঝে জবাব দিতে শুরু করে ইরান। হামলার পরপরই ইসরায়েল জুড়ে জরুরি অবস্থা ঘোষণা করা হয়। সাইরেন বেজে ওঠে বিভিন্ন শহরে, নাগরিকদের বলা হয় শেল্টারের কাছে থাকুন, কিন্তু এখনই ঢুকবেন না। ইরান মধ্যপ্রাচ্য জুড়ে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিকে টার্গেট করেছে। কাতারের দোহায় আবারও ক্ষেপণাস্ত্র হামলা। বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, কাতারের রাজধানী দোহায় আবারও ক্ষেপণাস্ত্র হামলার ঘটনা ঘটেছে। এর আগেও ২৮ ফেব্রুয়ারি আরেক দফায় হামলার ঘটনা ঘটে।
তখন কাতারের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছিল যে তারা বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র প্রতিহত করেছে, যা দৃশ্যত এই অঞ্চলের বৃহত্তম আমেরিকান সামরিক ঘাঁটি আল উদেইদ বিমান ঘাঁটিকে লক্ষ্য করে ছোড়া হয়েছে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় ইরানের সিনিয়র রাজনৈতিক নেতা ও সেনাপ্রধান নিহত হওয়ার যে খবর ছড়ানো হচ্ছে তা সঠিক নয় বলে দাবি করেছে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান নিরাপদে আছেন বলে এক্স পোস্টে জানিয়েছেন তার নির্বাহী ডেপুটি মোহাম্মদ জাফর কিয়ামফানা। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেছেন, দেশটি আত্মরক্ষার অধিকারের আওতায় তার সব ধরনের সামরিক সক্ষমতা ব্যবহার করে নিজেদের রক্ষা করবে। বার্তা সংস্থা এএফপি তাদের সংবাদদাতাদের বরাতে জানিয়েছে, ইরাকের উত্তরাঞ্চলীয় শহর ইরবিলে যুক্তরাষ্ট্রের কনসুলেটের কাছে একাধিক বিস্ফোরণের শব্দ শোনা গেছে। কনসুলেটের নিকটবর্তী এলাকার এক বাসিন্দা বলেছেন, আমি কমপক্ষে 3টি প্রচণ্ড বিস্ফোরণের শব্দ শুনেছি, আমার বাড়ি কেঁপে উঠেছিল। ইরানে হামলার ছবি প্রকাশ করেছে ইসরায়েল। হামলায় ব্যবহার করা হয়েছিল বাংকার বাস্টার, টমাহকের মতো সমরাস্ত্র। ইরান সৌদি আরবের রাজধানী রিয়াদ ও পূর্বাঞ্চলে হামলা চালিয়েছে বলে এক বিবৃতিতে জানিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়, তবে হামলাগুলো প্রতিহত করা হয়েছে বলে দাবি করেছে তারা। যুক্তরাষ্ট্র ও ইসরায়েল এক ব্যাপক যৌথ হামলা চালানোর পর মার্কিন সামরিক ঘাঁটি থাকা উপসাগরীয় আরব রাষ্ট্রগুলো ইরানের পাল্টা হামলার মুখে পড়েছে। ইরান সরকার নিশ্চিত করেছে যে তারা মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটি লক্ষ্যে পাল্টা হামলা চালিয়েছে। দেশটির বার্তা সংস্থা ফার্সের খবর অনুযায়ী বাহরাইন, কুয়েত, কাতার ও সংযুক্ত আরব আমিরাত সহ মার্কিন বিমান ঘাঁটি ও অন্যান্য সামরিক রসদ আছে এমন স্থানগুলোতে হামলা চালানো হয়েছে। এবার সৌদি আরবও জানালো তাদের দেশেও আক্রমণ চালানো হয়েছে। যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর একটি জাহাজে ক্ষেপণাস্ত্র দিয়ে মারাত্মকভাবে আঘাত করার দাবি করেছে ইরানের ইসলামী রিভলিউশনারি গার্ড কোরের নৌবাহিনী। তারা বলেছে, যুক্তরাষ্ট্রের ওই জাহাজ যুদ্ধে সহায়তার জন্য ব্যবহার করা হচ্ছিল। যুক্তরাষ্ট্রের 14টি ঘাঁটি টার্গেট, ইরানের ভয়ঙ্কর প্রতিশোধ। দিনটা শুরু হয়েছিল খুব সাধারণভাবে। কেউ হয়তো চা খাচ্ছিল, কেউ ফোনে কথা বলছিল, কেউ বা টিভির সামনে বসেছিল। তারপর হঠাৎ একটা শব্দ, তারপর আরেকটা, তারপর আকাশ ভরে গেল আগুনের রেখায়। ইরান বলছে তারা 14টি মার্কিন সামরিক ঘাঁটিতে হামলা চালিয়েছে। সংখ্যাটা শুনতে যতটা সহজ, বাস্তবে ততটা নয়। তাসনিম নিউজ এজেন্সি জানিয়েছে এই হামলা ছিল বৈধ প্রতিক্রিয়া, কারণ তাদের ভাষায় আগে আঘাত এসেছে যুক্তরাষ্ট্র আর ইসরায়েলের দিক থেকে। ইরানের সংসদের নিরাপত্তা কমিটির এক সদস্য বেহনাম সাইদি একটা কথা বলেছেন খুব ঠান্ডা গলায়। তিনি বলেছেন, এটা শুধু শুরু, যা হয়েছে সেটা মোহরার মতো, আসল জবাব এখনো বাকি। এই কথাটা শুনে কারো গায়ে কাঁটা দিতে পারে, কারণ যুদ্ধের সবচেয়ে ভয়ঙ্কর অংশটা অনেক সময় শুরুতেই আসে না। ইরান আগেই হুঁশিয়ারি দিয়েছিল, যদি তাদের ওপর হামলা হয় তাহলে মধ্যপ্রাচ্যে থাকা সব মার্কিন ঘাঁটি লক্ষ্যবস্তু হবে। মনে হচ্ছে সেই হুঁশিয়ারি শুধু কথার মধ্যে ছিল না। মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের বেশ কিছু স্থায়ী ঘাঁটি আছে, বাহরাইন, কুয়েত, কাতার, সংযুক্ত আরব আমিরাত। এর বাইরে আরও অনেক জায়গায় তাদের প্রবেশাধিকার আছে, ইরাক, জর্ডান, সৌদি আরব, সিরিয়া, এমনকি মিশরেও। এই পুরো অঞ্চলটা যেন হঠাৎ এক বিশাল দাবার বোর্ড হয়ে গেছে। ইরানের ইসলামিক রিভলিউশনারি গার্ড আইআরজিসি ঘোষণা করেছে তারা বাহরাইনে থাকা মার্কিন নৌবাহিনীর 5ম নৌবহরের সদর দপ্তরেও হামলা চালিয়েছে। এটা ছোট কোনো লক্ষ্য নয়। গালফ অঞ্চলে একের পর এক বিস্ফোরণের খবর আসছে। সৌদি আরব, কুয়েত, কাতার, সংযুক্ত আরব আমিরাত, সব জায়গাতেই আকাশ কেঁপে উঠেছে। কুয়েত বলছে তাদের আলী আল সালেম বিমান ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে। তারা বলছে প্রতিরক্ষা ব্যবস্থা দিয়ে অনেক কিছু ঠেকানো গেছে, তবু শব্দগুলো থামেনি। একই সময় পুরো উপসাগর অঞ্চলে একটা অদ্ভুত ব্যাপার ঘটেছে। ওমান ছাড়া প্রায় সব জায়গায় বিস্ফোরণের শব্দ শোনা গেছে। কেন ওমান? হয়তো তারা এখনো নিরপেক্ষ, হয়তো তারা এখনো কথোপকথনের সেতু। আরেকদিকে ইসরায়েলের আকাশে একটার পর একটা সাইরেন বাজছে। বলা হচ্ছে একের পর এক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আছড়ে পড়ছে, কিছু থামানো যাচ্ছে, কিছু পার হচ্ছে। ইরানের ভাষায় এটা শুধু প্রতিশোধ নয়, এটা আত্মরক্ষা, একটা দেশের নিজের জায়গা রক্ষা করার চেষ্টা। ইরান বলছে তারা থামবে না যতক্ষণ না প্রতিপক্ষ পরাজিত হয়। অন্যদিকে যুক্তরাষ্ট্র চুপ করে থাকবে না, এটা জানা কথা। সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে 28 ফেব্রুয়ারি রাতে নতুন করে হামলা করে ইরান। আল জাজিরার প্রতিবেদনে বলা হয় দেশটির আকাশে একের পর এক প্রজেক্টাইলের শিখা দেখা যাচ্ছে। সেসব প্রতিহত করতে ইন্টারসেপ্ট ক্ষেপণাস্ত্র ছোড়া হচ্ছে। এতে বিভিন্ন স্থানে বিকট বিস্ফোরণের শব্দ শোনা যাচ্ছে। পরিস্থিতি মোকাবিলায় কাজ করছে দেশের সব বাহিনী। এদিকে কাতারের রাজধানী দোহায় আবারও ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে। এর আগেও 28 ফেব্রুয়ারি দুপুরে আরেক দফায় হামলার ঘটনা ঘটে।
তখন কাতারের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছিল তারা বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র প্রতিহত করেছে, যা দৃশ্যত এই অঞ্চলের বৃহত্তম আমেরিকান সামরিক ঘাঁটি আল উদেইদ বিমান ঘাঁটিকে লক্ষ্য করে ছোড়া হয়েছে। তখন দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছিল হামলায় কোনো ক্ষতি হয়নি। নতুন করে হামলায় ক্ষয়ক্ষতির কোনো তথ্য এখনো জানা যায়নি। যুক্তরাষ্ট্র ইসরায়েলের বিরুদ্ধে কড়া প্রতিশোধ নিচ্ছে ইরান মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে হামলা চালিয়েছে। ইরান কাতার, বাহরাইন, জর্ডান, কুয়েত এবং সংযুক্ত আরব আমিরাতে মার্কিন ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র বর্ষণ করেছে। দাবি করা হয়েছে ইরানি ক্ষেপণাস্ত্র ৩,০০০ কিলোমিটার পর্যন্ত দূরত্ব যেতে সক্ষম। আইআরজিসি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে হুমকি দিচ্ছে। তারা বলছে ট্রাম্প ও নেতানিয়াহু লাল রেখা অতিক্রম করেছেন। ইরানের ফাতা-2 মিসাইলের হাইপারসনিক গতি প্রায় ম্যাক ১৩। এই মিসাইল কি মার্কিন সামরিক স্থাপনা ধ্বংস করার জন্য প্রস্তুত? বিশ্বের সবচেয়ে শক্তিশালী সেনাবাহিনী কি ইরানি ক্ষেপণাস্ত্রের হামলার সামনে ভেঙে যেতে পারে? ইরান ৩,০০০-এর বেশি ক্ষেপণাস্ত্র মার্কিন অবস্থানের দিকে সাজাচ্ছে। মধ্যপ্রাচ্য কি এমন এক সংঘর্ষের দিকে ধাবিত হচ্ছে যা কয়েক দশক ধরেই দেখা যায়নি? ইসরায়েলি সেনাবাহিনী ঘোষণা করেছে যে সাম্প্রতিক উত্তেজনার সময় ইরানি স্থল থেকে ইসরায়েলের দিকে ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ শনাক্ত করা হয়েছে। ইরান থেকে মধ্য ইসরায়েলের দিকে একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ইসরায়েলি বিমান প্রতিরক্ষা ব্যবস্থা দ্বারা ধ্বংস করা হয়েছে। প্রাথমিক মিডিয়া রিপোর্ট অনুযায়ী বিশ্লেষকরা বলছেন এই উৎক্ষেপণগুলি ইরানের প্রথম প্রতিশোধের তরঙ্গ হতে পারে, যা মার্কিন ইসরায়েল যৌথ হামলার প্রতিক্রিয়ায় পরিচালিত হয়েছে। রিপোর্ট অনুযায়ী মধ্যপ্রাচ্যের একাধিক মার্কিন সামরিক ঘাঁটিতেও ইরানি ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা হয়েছে। এই বিনিময় চলাকালীন প্রতিরক্ষা বিশেষজ্ঞরা বিশ্লেষণ শুরু করেছেন যে ইরান কোন ধরনের ক্ষেপণাস্ত্র ব্যবহার করতে পারে মার্কিন ও ইসরায়েলি লক্ষ্যবস্তুতে ব্যাপক প্রতিশোধ অভিযান চালানোর জন্য। ইরানের ক্ষেপণাস্ত্র শক্তি। ইরানের ক্ষেপণাস্ত্র বাহিনীতে রয়েছে বিভিন্ন দূরত্বের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। শাহাব-1 প্রায় ৩০০ কিলোমিটার পরিসর, ৭৭০ থেকে ১,০০০ কিলোমিটার ক্ষেপণাস্ত্র বহন করতে সক্ষম, ছোট দূরত্বের সুনির্দিষ্ট হামলার জন্য উপযুক্ত। শাহাব-2 প্রায় ৫০০ কিলোমিটার পরিসর, ৭০০ কেজি পর্যন্ত প্যালোড বহন, পূর্বের ক্ষেপণাস্ত্রের চেয়ে বেশি দূরত্বে আঘাত করতে সক্ষম। CHM-1 প্রায় ৭০০ থেকে ৮০০ কিলোমিটার পরিসর, ৬৫০ কেজি প্যালোড, আঞ্চলিক লক্ষ্যবস্তুতে উন্নত আঘাত। ফার-110 পরিবার প্রায় ৩০০ কিলোমিটার পরিসর, ৪৫০ কেজি প্যালোড, সুনির্দিষ্ট ছোট দূরত্বের হামলার জন্য। দূরপাল্লার ও মাঝারি পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। এগুলো সাধারণত ১,০০০ থেকে ৩,০০০ কিলোমিটার পর্যন্ত যেতে সক্ষম এবং সরাসরি ইসরায়েল বা আঞ্চলিক লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে। খোররামশার-4 এটি ইরানের অন্যতম উন্নত ক্ষেপণাস্ত্র, যার পাল্লা ২,০০০ কিলোমিটার এবং এটি ১৫০০ কেজি ওজনের ওয়ারহেড বহন করতে পারে। সেজিল ২,০০০ থেকে ২৫০০ কিলোমিটার পাল্লার এই ক্ষেপণাস্ত্রটি কঠিন জ্বালানি চালিত এবং অত্যন্ত দ্রুত গতিসম্পন্ন। ইমাদ ১৭০০ কিলোমিটার পাল্লার এই ক্ষেপণাস্ত্রটি নিখুঁতভাবে লক্ষ্যভেদে সক্ষম। শাহাব-3 ১৩০০ থেকে ২,০০০ কিলোমিটার পাল্লার এটি ইরানের একটি নির্ভরযোগ্য ও পুরনো সংস্করণ। হাজ কাশেম ১৪০০ কিলোমিটার পাল্লার এই ক্ষেপণাস্ত্রটি জেনারেল কাশেম সোলাইমানির স্মরণে নামাঙ্কিত। খাইবার শেকান ১৪৫০ কিলোমিটার পাল্লার একটি নির্ভুল লক্ষ্যভেদী ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। হাইপারসনিক ক্ষেপণাস্ত্র। ইরান সম্প্রতি হাইপারসনিক প্রযুক্তি যুক্ত করেছে, যা শব্দের চেয়ে ৫ থেকে ১৩ গুণ বেশি গতিতে চলতে পারে, ফলে এগুলো প্রতিরোধ করা কঠিন। ফাতা-1 ও ফাতা-2 অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এড়াতে সক্ষম। ইরান নিজেকে আঞ্চলিক শক্তি হিসেবে প্রতিষ্ঠার জন্য এই ক্ষেপণাস্ত্রগুলোকে প্রতিরোধ ও পাল্টা আক্রমণের সক্ষমতা হিসেবে বিবেচনা করে। বিশেষ করে ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের সম্ভাব্য হুমকির বিপরীতে এই ক্ষেপণাস্ত্রগুলো গুরুত্বপূর্ণ। ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার জবাবে পাল্টা জবাব দেয় তেহরান। দেশটির ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি দাবি করেছে তাদের হামলায় অন্তত ২০০ মার্কিন সেনা নিহত হয়েছেন। তবে মার্কিন কেন্দ্রীয় কমান্ড সেন্টকম এই দাবিকে সম্পূর্ণ ভিত্তিহীন ও মিথ্যা বলে উড়িয়ে দিয়েছে। খবর জানিয়েছে রাশিয়ান সংবাদ সংস্থা তাস নিউজ। হুথি নেতারা ইসরায়েলের ওপর ক্ষেপণাস্ত্র এবং ড্রোন নিক্ষেপের জন্য প্রস্তুত। মধ্যপ্রাচ্যের এই অঞ্চল এখন যেন এক বারুদের কুয়াশায় ভরা। হুথিরা ইরানের প্রযুক্তি ও ক্ষেপণাস্ত্রে সজ্জিত। ইয়েমেনের এই প্রক্সি গ্রুপের দুটি ফ্যান ধরনের ক্ষেপণাস্ত্র এখন আলোচনায়। প্রশ্ন হচ্ছে ১৯৫০ কিলোমিটার পরিসীমার ক্ষেপণাস্ত্র কি তারা মার্কিন ও ইসরায়েলি লক্ষ্যবস্তুতে নিক্ষেপ করতে পারবে? সঙ্গে রয়েছে ১২০০ কিলোমিটার পরিসীমার জুলফা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং ২,০০০ কিলোমিটার পরিসীমার ক্রুজ ক্ষেপণাস্ত্র। ট্রাম্প এবং নেতানিয়াহু কি হুথি বাহিনীর এই শক্তিশালী অস্ত্রের জন্য প্রস্তুত, যখন মার্কিন ঘাঁটিগুলো পুড়ে যাচ্ছে এবং ইরানের প্রক্সি বাহিনী একাধিক সীমান্তে সজ্জিত হচ্ছে?
যখন ইরান মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে, ইয়েমেনের হুথি যোদ্ধারা তার নিজস্ব নতুন হুঁশিয়ারি জারি করেছে। ইরান সমর্থিত এই গোষ্ঠী ঘোষণা করেছে যে তারা ইসরায়েল এবং গুরুত্বপূর্ণ সামুদ্রিক চলাচলের পথগুলিতে হামলা পুনরায় শুরু করবে, তেহরানের প্রতিক্রিয়ার সমর্থনে। দ্য টাইমস অফ ইসরায়েল 28 ফেব্রুয়ারি এই খবর প্রকাশ করে। একজন কর্মকর্তা জানান, হুথিদের পুনরায় হামলা শুরু হতে পারে, যা হুমকির তাৎক্ষণিকতা প্রকাশ করে। বিশ্লেষকরা মন্তব্য করেন, হুথিদের ব্যবহৃত কয়েকটি ক্ষেপণাস্ত্র ইরানি নকশা এবং প্রযুক্তি থেকে উদ্ভূত বা অভিযোজিত বলে মনে করা হয়। হুথিরা যে সিস্টেমগুলো ব্যবহার করতে পারে মার্কিন বা ইসরায়েলি লক্ষ্যবস্তুতে আঘাত করার জন্য, সেগুলোর জন্য টুফান, কুদস এবং জুলফা ক্ষেপণাস্ত্র পরিবারের বিভিন্ন ভ্যারিয়েন্ট রয়েছে। ওপেন সোর্স রিপোর্টিং অনুযায়ী ইরানকে হুথিদের ক্ষেপণাস্ত্রের আর্মারি তৈরি করতে সাহায্য করেছে। 2016 সালে হুথিরা ইরানি ক্ষেপণাস্ত্র ব্যবহার করে সংযুক্ত আরব আমিরাতের সৈন্য পরিবহন ক্যাটামারান HSV-2 সুইফট আঘাত করে। 2019 সালে মার্কিনরা আরব সাগরে একটি জাহাজ আটকায়, যা ইয়েমেনে ইরানি উৎপন্ন অস্ত্র পাচার করছিল। এর মধ্যে চীনা CA-002 অ্যান্টিশিপ ক্রুজ ক্ষেপণাস্ত্রের একটি সংস্করণ অন্তর্ভুক্ত ছিল। ইরান স্থানীয়ভাবে 120 কিলোমিটার পরিসীমার CA-2 উৎপাদন করছিল। ইরান এটিকে 200 কিলোমিটার পরিসীমার গাদা এবং 300 কিলোমিটার পরিসীমার গাদিয়ার-এ উন্নত করেছিল। পরে হুথিরা দাবি করে যে তাদের CA-2, যার নাম আল-মান্ডাব-2, 300 কিলোমিটার পরিসীমার। হুথিরা 2022 ও 2023 সালে 2টি অ্যান্টিশিপ সংস্করণ প্রকাশ করে, যা ইরানি 351 ক্ষেপণাস্ত্রের উপর ভিত্তি করে। মূল নকশার পরিসীমা অনুসারে উভয় সিস্টেমের কমপক্ষে 800 কিলোমিটার পরিসীমা থাকতে পারে। এটি বিশ্বাস করা হয় ইরানীয় IRGC দ্বারা উন্নত 500 কিলোমিটার পরিসীমার জোহারের অ্যান্টিশিপ সংস্করণ। এই দুটি নকশা হুথিদের সবচেয়ে শক্তিশালী অ্যান্টিশিপ ক্ষেপণাস্ত্র। উভয়েরই যুদ্ধ শীর্ষের ওজন 300 কেজির বেশি। তিনটি ছোট অ্যান্টিশিপ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের মধ্যে রয়েছে 140 কিলোমিটার পরিসীমার ফ্যাল্লুন এবং বার আলামা। এগুলো ইরানি নকশা দার্শনিকতার সঙ্গে মিল রয়েছে। ইয়েমেনি যোদ্ধারা এছাড়াও একটি S-75 সারফেস 2 ইয়ার ক্ষেপণাস্ত্র উপস্থাপন করেছে। ক্ষেপণাস্ত্রটি সম্ভবত পূর্ব যুদ্ধ ইয়েমেনি সেনাবাহিনীর স্টক থেকে। S-75 সম্ভবত ইরানি গাইডেন্স কিট ব্যবহার করে অ্যান্টিশিপ রোলে পরিবর্তিত হয়েছে। খেলা জমিয়ে দিয়েছে ইরান। যুক্তরাষ্ট্র যদি খামেনির দেশকে দুর্বল ভেবে থাকে, তবে বোকার স্বর্গেই বাস করছে। মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটি এখন IRGCর হিট লিস্টে। মধ্যপ্রাচ্যে কাতার সহ যেসব দেশে মার্কিন সামরিক ঘাঁটি আছে। কাতারের আল উদেইদ ঘাঁটিটি পুরো অঞ্চলের সবচেয়ে বড় মার্কিন ঘাঁটি। এখানে মার্কিন সেন্ট্রাল কমান্ড এবং এর বিমান বাহিনীর ফরওয়ার্ড হেডকোয়ার্টার রয়েছে। ইরাক, সিরিয়া ও আফগানিস্তানে মার্কিন সামরিক অভিযানের সময় আল উদেইদ ঘাঁটি কেন্দ্রীয় ভূমিকা পালন করেছে। মার্কিন বিমান বাহিনীর 379তম ইয়ার এক্সপিডিশনারি উইংও এখানে মোতায়েন রয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মে মাসে মধ্যপ্রাচ্য সফরের সময় এই ঘাঁটি পরিদর্শন করেছিলেন। স্যাটেলাইট চিত্র অনুযায়ী সম্প্রতি ওয়াশিংটন আল উদেইদের রানওয়ে থেকে কয়েক ডজন বিমান প্রত্যাহার করেছে। ধারণা করা হচ্ছে মার্কিন হস্তক্ষেপের পর ইরানের সম্ভাব্য হামলা থেকে রক্ষা পেতে বিমানগুলো সরানো হয়েছে। গত 5 জুন প্ল্যানেট ল্যাবস এর ছবিতে দেখা গিয়েছে 40টি বিমান, যার মধ্যে ছিল C-130 হারকিউলিস ট্রান্সপোর্ট এবং বিশেষ গোয়েন্দা সংগ্রহের জন্য ব্যবহৃত রিকননাইসেন্স প্লেন। 2 সপ্তাহ পরে সেখানে মাত্র 3টি বিমান দেখা যায়। প্রায় 10,000 মার্কিন সেনা কাতারে মোতায়েন রয়েছে। বাহরাইনে মার্কিন নৌবাহিনীর 5ম ফ্লিটের সদর দফতর রয়েছে। এটি পারস্য উপসাগর, লোহিত সাগর, আরব সাগর এবং পূর্ব আফ্রিকার উপকূলে মার্কিন নৌবাহিনীর কার্যক্রমের জন্য দায়িত্বশীল। এই স্থাপনা নেভাল সাপোর্ট অ্যাক্টিভিটি বাহরাইন নামে পরিচিত। এখানে মার্কিন নৌবাহিনীর কেন্দ্রীয় কমান্ডের সদর দফতরও রয়েছে। প্রায় 9,000 মার্কিন সেনা বাহরাইনে মোতায়েন রয়েছে। এখানে মার্কিন নৌবাহিনীর বিভিন্ন জাহাজ রয়েছে, যার মধ্যে USS কার্ল ভিনসন এর মতো সুপার ক্যারিয়ার জাহাজ এবং 4টি মাইন ক্লিয়ারেন্স ভেসেল ও 2টি লজিস্টিক সাপোর্ট জাহাজ আছে। মার্কিন কোস্টগার্ডের 6টি দ্রুত প্রতিক্রিয়াশীল নৌকা সহ আরও অনেক জলযান রয়েছে। কুয়েতে মার্কিন সেনার সবচেয়ে বড় ঘাঁটিগুলোর মধ্যে একটি ক্যাম্প আরিফজান। এখানে মার্কিন সেন্ট্রাল কমান্ডের হেডকোয়ার্টার রয়েছে। এটি অপারেশনাল এবং লজিস্টিক হাব হিসেবে কাজ করে। কুয়েতের আলী আল সালেম বিমান ঘাঁটিতে 386তম ইয়ার এক্সপিডিশনারি উইং মোতায়েন রয়েছে। এই ঘাঁটিতে MQ-9 রিপার সহ ড্রোনও রয়েছে। ক্যাম্প আরিফজান ও আলী আল সালেম বিমান ঘাঁটিতে মিলিয়ে প্রায় 13,500 মার্কিন সেনা মোতায়েন আছে।
সংযুক্ত আরব আমিরাত ইউএই এর আল ধাফরা বিমান ঘাঁটিতে মার্কিন সামরিক ঘাঁটি রয়েছে। এটি কৌশলগত ঘাঁটি যা গোয়েন্দা তথ্য সংগ্রহ এবং যুদ্ধ বিমান অভিযানে সাহায্য করে। এখানে ৩৮০তম ইয়ার এক্সপিডিশনারি উইং মোতায়েন আছে। এই 10টি বিমান স্কোয়াড্রন নিয়ে গঠিত এবং এখানে MQ-9 রিপার ড্রোনও রয়েছে। ইরাক সাদ্দাম হুসেনের পতনের সময় ইরাকে ৫০০টিরও বেশি ঘাঁটিতে প্রায় ১,৬০,০০০ মার্কিন সেনা মোতায়েন ছিল। বর্তমানে প্রায় ২৫০০ সেনা আছে এবং ধীরে ধীরে প্রত্যাহারের জন্য বাগদাদ সরকারের সঙ্গে আলোচনা চলছে। মার্কিন বাহিনী মূলত কুর্দিস্তানের আল আসাদ এবং ইরবিল বিমান ঘাঁটি থেকে কাজ করছে। ২০২৩ সালের অক্টোবরের গাজা যুদ্ধে এই ঘাঁটিগুলো ইরানের মিত্র গোষ্ঠীর লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে। সিরিয়ায় মার্কিন সামরিক উপস্থিতি মূলত ইসলামিক স্টেটের বিরুদ্ধে লড়াইয়ের সঙ্গে সম্পর্কিত। এখানে প্রায় ২,০০০ মার্কিন সেনা রয়েছে যারা স্থানীয় নিরাপত্তা বাহিনীর সঙ্গে কাজ করছে। ৩৫ ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান, আর ভেঙে পড়েছে ইসরায়েলের আকাশের ঢাল। সকাল, কিন্তু সূর্যের আলো নয়, আকাশ ভরে গেছে আগুনে। ইরান থেকে ছোড়া হয়েছে ৩৫টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সরাসরি ইসরায়েলের দিকে। কিছু থামিয়েছে ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম, কিন্তু সব না। কিছু ক্ষেপণাস্ত্র ভেদ করে ঢুকে গেছে প্রতিরক্ষার দেয়াল। আয়রন ডোম সবকিছু থামাতে পারছে না। ইসরায়েলের বহুস্তর প্রতিরক্ষা ব্যবস্থা বিশ্বের অন্যতম শক্তিশালী। ইসরায়েল ডিফেন্স ফোর্সেস এর এই সিস্টেম অনেক ক্ষেপণাস্ত্র আটকেছে। মিসাইলের টুকরো, ইন্টারসেপ্টরের ধ্বংসাবশেষ ইসরায়েলের বিভিন্ন জায়গায় পড়ে আছে। ইসরায়েলি পুলিশ বলছে অসংখ্য রিপোর্ট এসেছে। রাস্তা, খোলা জায়গা, বাড়ির পাশ সবখানে আতঙ্ক। সরাসরি বড় শহরে আঘাত না লাগলেও আকাশ থেকে পড়া ধ্বংসাবশেষেই তৈরি করছে ভয়, বিশৃঙ্খলা। একজন ৫০ বছর বয়সী ব্যক্তি আহত ধ্বংসাবশেষের গর্তে পড়ে, আরো অনেকে আহত শেল্টারে দৌড়াতে গিয়ে। এটা শুধু যুদ্ধ না, এটা মানসিক চাপের বিস্ফোরণ। এক ঢেউ শেষ, আরেকটা আসছে। ৩৫টা ক্ষেপণাস্ত্র এটা কোনো ছোট আক্রমণ নয়, এটা একটা ওয়েভ, একটা বার্তা। যদি এইভাবে বারবার আক্রমণ আসে তাহলে কি ইসরায়েলের প্রতিরক্ষা ভেঙে পড়বে? সাইরেন বাজছে, মানুষ দৌড়াচ্ছে। ইসরায়েল দাঁড়িয়ে আছে অনিশ্চয়তায়। ইরানের পাল্টা আঘাতের টার্গেট শুধু ইসরায়েল না, ইরান পাল্টা আঘাত করেছে উপসাগরীয় দেশগুলোতেও। টার্গেট কাতারের আল উদেদ এয়ারবেস, কুয়েতের আল সালিম এয়ারবেস, ইউএই এর আল ধাফরা এয়ারবেস, বাহরাইনের একটি ঘাঁটি। এই ঘাঁটিগুলো আমেরিকার উপস্থিতির প্রতীক। ইরানের বার্তাটা পরিষ্কার, তোমরা আঘাত করলে আমরা সবাইকে ছুঁব। বিস্ফোরণ ছড়িয়ে পড়ছে মানচিত্র জুড়ে। সংযুক্ত আরব আমিরাত আবুধাবিতে বিস্ফোরণ, একজন নিহত, বাড়ির কাঁচ কেঁপে উঠেছে। কাতার, আকাশ বন্ধ, ফ্লাইট বন্ধ। সৌদি আরব, রিয়াদে বিস্ফোরণের শব্দ। জর্ডান, 2টি ক্ষেপণাস্ত্র আকাশেই ধ্বংস। পুরো মধ্যপ্রাচ্য যেন একটা আগ্নেয়গিরি। ইরানের IRGC বলছে এটা শুধু শুরু। তারা বলছে এটা প্রথম ধাপ। ড্রোন, মিসাইল আরও আসবে। যুক্তরাষ্ট্র ইসরায়েলের সাম্প্রতিক হামলার কঠোর জবাব দিতে শুরু করেছে ইরান। তবে তেহরানের এই পাল্টা হামলার ব্যাপ্তি এবার কেবল ইসরায়েলের সীমানায় সীমাবদ্ধ থাকেনি, বরং মধ্যপ্রাচ্যের মার্কিন স্থাপনাগুলো লক্ষ্য করে একযোগে হামলা চালিয়েছে তারা। বাহরাইন, কুয়েত, কাতার ও সৌদি আরবের পাশাপাশি ইরানের বিধ্বংসী আক্রমণের শিকার হয়েছে সংযুক্ত আরব আমিরাত। এই সামরিক পদক্ষেপের পর বিশ্লেষকদের মাঝে এখন বড় প্রশ্ন, কেন আরব দেশগুলোর মধ্যে আমিরাতকে এত গুরুত্ব দিয়ে লক্ষ্যবস্তু বানালো ইরান? এই বৈরিতার নেপথ্য কারণ খুঁজতে ফিরতে হবে ২০২০ সালে। সেই বছরের সেপ্টেম্বরে ঐতিহাসিক আব্রাহাম অ্যাকর্ড স্বাক্ষরের মাধ্যমে ইসরায়েলের সঙ্গে দীর্ঘদিনের কূটনৈতিক বরফ গলিয়ে সম্পর্ক স্বাভাবিক করে সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইন। যদিও উপসাগরীয় দেশগুলো আগে থেকেই অনানুষ্ঠানিকভাবে ইসরায়েলের সঙ্গে যোগাযোগ রাখত, তবে এই চুক্তির মাধ্যমে তা প্রকাশ্য রূপ পায়। বিশেষ করে ২০১৫ সালে আবুধাবিতে ইসরায়েলের প্রথম কূটনৈতিক মিশন খোলার পর থেকেই দুই দেশের ঘনিষ্ঠতা বাড়তে থাকে, যা মূলত ইরানের আঞ্চলিক প্রভাব ঠেকানোর একটি কৌশল হিসেবে দেখেছে তেহরান। কাতারে ইরানের হামলায় বিশেষ মার্কিন রাডার ধ্বংস, IRGCর বড় সাফল্য। ইরানের পাল্টা হামলায় কাতারে স্থাপিত যুক্তরাষ্ট্রের একটি অত্যাধুনিক রাডার সিস্টেম সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। ইসলামিক রিভলিউশনারি গার্ড কর্পস IRGC ঘোষণা দিয়েছে অঞ্চল জুড়ে যুক্তরাষ্ট্রের ঘাঁটি ও সামরিক সম্পদ লক্ষ্য করে চালানো তাদের পাল্টা হামলার অংশ হিসেবে এই রাডার ধ্বংস করা হয়েছে। এক বিবৃতিতে IRGC জানায় যে FP-132 রাডার সিস্টেমটিকে লক্ষ্যবস্তু করা হয়েছিল। তার কার্যক্ষমতা ছিল ৫,০০০ কিলোমিটার পর্যন্ত এবং এতে ব্যালিস্টিক মিসাইল প্রতিরোধের জন্য বিশেষ প্রযুক্তি ছিল। ২০১৩ সালে যুক্তরাষ্ট্রের ডিফেন্স সিকিউরিটি কোঅপারেশন এজেন্সির এক প্রতিবেদনে বলা হয়েছিল এই রাডার সিস্টেমটির মূল্য ছিল প্রায় $1.1 বিলিয়ন।
বিবৃতিতে আরও বলা হয়, ব্যাপক মিসাইল হামলায় এই সিস্টেমটি সম্পূর্ণভাবে ধ্বংস করা হয়েছে। এই হামলা ছিল 28 ফেব্রুয়ারি ভোরে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের উস্কানিমূলক আগ্রাসনের জবাবে ইরানি সশস্ত্র বাহিনীর সমন্বিত প্রতিক্রিয়ার অংশ। এই উস্কানিমূলক হামলার পরপরই ইরান দ্রুত প্রতিক্রিয়া জানায়, যেখানে আইআরজিসি ও সেনাবাহিনীর মিসাইল ও ড্রোন অন্তত 7টি আঞ্চলিক দেশে যুক্তরাষ্ট্রের সামরিক স্থাপনাগুলোকে লক্ষ্য করে হামলা চালায়, যার মধ্যে কাতারও রয়েছে। কাতারে রয়েছে অঞ্চলের সবচেয়ে বড় মার্কিন বিমান ঘাঁটি আল উদেদ এয়ারবেজ, এবং ইরানি কর্তৃপক্ষ আগেই সতর্ক করেছিল যে যদি যুক্তরাষ্ট্র বা ইসরায়েল ইরানের ভূখণ্ডে হামলা চালায় তাহলে এই ঘাঁটিও লক্ষ্যবস্তুতে পরিণত হবে। এর আগে জুন মাসেও ইরান একই ধরনের হামলা চালিয়েছিল আল উদেদ ঘাঁটিতে, যখন যুক্তরাষ্ট্র ইসরায়েলের ইরান বিরোধী আগ্রাসনকে সমর্থন দিয়েছিল এবং ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে বিমান হামলা চালিয়েছিল। আইআরজিসির জনসংযোগ দপ্তর পৃথক এক বিবৃতিতে জানায়, শনিবারের ইরানি হামলায় অন্তত 200 জন সামরিক সদস্য নিহত বা আহত হয়েছে। তারা আরও জানায়, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বেশ কয়েকটি মিসাইল ইরানের ভূখণ্ডে পৌঁছাতে ব্যর্থ হয় এবং সেগুলো ইরাক ও পারস্য উপসাগরীয় দেশগুলোর মরুভূমি ও শহর এলাকায় গিয়ে পড়ে। ইরান এর আগে পারস্য উপসাগরীয় দেশগুলোকে সতর্ক করেছিল যাতে তারা তাদের ভূখণ্ডকে ইরানের বিরুদ্ধে কোনো আগ্রাসনের কাজে ব্যবহার করতে না দেয়। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি এনবিসিকে দিয়ে এক সাক্ষাৎকারে বলেন, তিনি পারস্য উপসাগরীয় দেশগুলোর তার সমমর্যাদার মন্ত্রীদের সঙ্গে যোগাযোগ রেখেছেন এবং ব্যাখ্যা করেছেন যে এই হামলাগুলো ছিল অঞ্চলে থাকা মার্কিন ঘাঁটিগুলোকে লক্ষ্য করে নেওয়া একটি আত্মরক্ষামূলক পদক্ষেপ। আমরা চুপ করে বসে থাকতে পারি না, জোর দিয়ে বলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী। ইসরায়েল যুক্তরাষ্ট্রের আগ্রাসন ঘটাচ্ছে এমন এক সময় যখন ওমান সরকারের মধ্যস্থতায় তেহরান ও ওয়াশিংটনের মধ্যে পরোক্ষ পারমাণবিক আলোচনা চলছিল। তেহরানে ইসরায়েলি হামলার পর সেখানকার একটি স্যাটেলাইট ইমেজ সংগ্রহ করেছে বিবিসি ভেরিফাই, যাতে দেখা গেছে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির কার্যালয় বা লিডারশিপ হাউসের একটি অংশে বেশ ক্ষয়ক্ষতি হয়েছে। হাই রেজলিউশনের এই ছবিটি ধারণ করেছে এয়ারবেজ। এতে দেখা যায় ওই জায়গায় ভবনগুলো পোড়া অবস্থায় রয়েছে, ধ্বংসাবশেষ ছড়িয়ে থাকতেও দেখা গেছে। ঘটনাস্থল থেকে ধোঁয়ার কুণ্ডলি উঠতে দেখা গেছে। ছবির অবস্থান সকালে তেহরানে ধারণ করা যাচাইকৃত ভিডিও ফুটেজের সঙ্গে মিল রয়েছে। ইসরায়েলি সামরিক অবস্থানে হামলা। ইরানের বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি জানিয়েছে, তারা যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিভিন্ন লক্ষ্যবস্তুতে তৃতীয় এবং চতুর্থ দফার প্রতিশোধমূলক হামলা চালিয়েছে। ইরানি সংবাদ মাধ্যম ইরনার প্রতিবেদন অনুযায়ী হামলার মূল লক্ষ্যবস্তুগুলো হল হাইফা বন্দর, ইসরায়েলি নৌবাহিনীর ঘাঁটি এবং সেখানে থাকা যুদ্ধজাহাজ নোঙর করার স্থান, রামাত ডেভিড বিমান ঘাঁটি, ইসরায়েলের অন্যতম গুরুত্বপূর্ণ সামরিক বিমান ঘাঁটি, প্রতিরক্ষা মন্ত্রণালয়, তেল আবিবের হাকরিয়াত এলাকায় অবস্থিত ইসরায়েলি যুদ্ধ মন্ত্রণালয়, সামরিক শিল্প এলাকা, বেইত হাসামাস এলাকার সামরিক ও শিল্প স্থাপনা, কেন্দ্রীয় সামরিক শিল্প কেন্দ্র, শতুত এলাকায় অবস্থিত ইসরায়েলি সামরিক সরঞ্জাম তৈরির মূল কেন্দ্র। ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার নিন্দা জানিয়েছে রাশিয়া। রুশ পররাষ্ট্রমন্ত্রী সার্গেই ল্যাভরভ তিনি একে বিনা উস্কানিতে হামলা বলে উল্লেখ করে অবিলম্বে হামলা বন্ধের আহ্বান জানিয়েছেন। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচির সঙ্গে টেলিফোনে আলাপকালে মস্কোর এই অবস্থান তুলে ধরেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী ল্যাভরভ। ইসরায়েলের প্রধানমন্ত্রীর কার্যালয় একটি ছবি প্রকাশ করেছে, যেখানে বেনিয়ামিন নেতানিয়াহুকে ফোনে কথা বলতে দেখা যাচ্ছে। ছবির বিবরণে বলা হয়, নেতানিয়াহু মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে কথা বলছিলেন। মার্কিন সিনেটর এডওয়ার্ড জে মার্কি ইরানের ওপর ট্রাম্পের সামরিক হামলাকে অবৈধ ও অসাংবিধানিক বলে মন্তব্য করেছেন। হামলার জন্য কংগ্রেসের কোনো অনুমোদন না নেওয়ার কথা তুলে ধরে তিনি বলেন, এটি সমস্ত আমেরিকানদের জন্য বিপদ বয়ে আনবে। তিনি বলেন, ট্রাম্পের এই অবৈধ পদক্ষেপ একটি বৃহত্তর আঞ্চলিক যুদ্ধের ঝুঁকি বাড়িয়ে দিচ্ছে। এটি ওই অঞ্চলে থাকা মার্কিন সেনা ও বেসামরিক নাগরিকদের জন্য মারাত্মক হুমকি। সেনেটর মার্কি বলেন, ইরানের পারমাণবিক হুমকিকে বাড়িয়ে প্রচার করছেন ট্রাম্প। এর আগে অপারেশন মিডনাইট হ্যামার চালিয়ে ইরানের পারমাণবিক কর্মসূচি পুরোপুরি ধ্বংস করে দেওয়ার দাবি করার পরেও তিনি একই কাজ করে যাচ্ছেন। ইরানের রাজধানী তেহরান সহ বিভিন্ন স্থানে হামলা চালিয়েছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। এর মধ্যেই তেহরানের রাস্তায় নেমে এসেছে যুক্তরাষ্ট্র। ইসরায়েলি বিরোধী বিক্ষোভ করেছেন ইরানিরা। এ সময় বিক্ষোভকারীদের হাতে ইরানের জাতীয় পতাকা দেখা যায়। কেউ কেউ দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির ছবি নিয়ে যোগ দেন বিক্ষোভে। বিক্ষোভকারীদের মধ্যে নারী শিশু উপস্থিতি ছিল লক্ষণীয়। ইরান মধ্যপ্রাচ্য জুড়ে মার্কিন সামরিক ঘাঁটিকে টার্গেট করছে। কুয়েতের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ জানিয়েছে, একটি ড্রোন কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে হামলা চালিয়েছে, যার ফলে বেশ কয়েকজন কর্মচারী সামান্য আহত হয়েছেন এবং টার্মিনাল একটি সামান্য ক্ষতি হয়েছে।
তারা নিশ্চিত করেছে যে উপযুক্ত কর্তৃপক্ষ জরুরি পদ্ধতি অনুসারে ঘটনাটি মোকাবিলা করেছে এবং পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে। যাত্রী ও কর্মচারীদের নিরাপত্তা তাদের সর্বোচ্চ অগ্রাধিকার। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি 28 ফেব্রুয়ারি ইসরায়েলের হামলায় 2-1 কমান্ডার নিহত হওয়ার আশঙ্কার কথা জানিয়েছেন। তিনি জোর দিয়ে বলেছেন যে বেশিরভাগ ইরানি কর্মকর্তা এখনও নিরাপদ এবং জীবিত আছেন, তবে এর বাইরে বিস্তারিত কিছু তিনি জানাননি। মিস্টার আরাকচি জানিয়েছেন যে ইরানের কাছে এমন অস্ত্র রয়েছে যা মার্কিন যুক্তরাষ্ট্রে পৌঁছাতে সক্ষম এবং হামলা বন্ধ না হলে তারা শক্ত হাতে জবাব দেবে। তিনি ইরানের ক্ষেপণাস্ত্র ঘাঁটির ক্ষতির পরিমাণ সম্পর্কে এখনও নিশ্চিত করে কিছু জানাতে পারেননি। রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রীর সাথে তাদের আলোচনা হয়েছে। এর পাশাপাশি তুরস্ক, পাকিস্তান, সৌদি আরব এবং কুয়েত সহ আঞ্চলিক দলগুলির সাথে কূটনৈতিক আলোচনা চলছে বলেও জানান তিনি। ইরান এবারও চুপ করে থাকেনি। যুক্তরাষ্ট্র আর ইসরায়েল একসাথে বড় ধরনের হামলা চালানোর পর ইরান যেন ধীরে ধীরে উঠে দাঁড়ালো। কোনো তাড়াহুড়া নেই, কিন্তু ভেতরে জমে থাকা শক্তি নিঃশব্দ আগ্নেয়গিরির মতো। ইরান সরকার জানিয়ে দিল পাল্টা আঘাত শুরু হয়েছে। বার্তা সংস্থা ফার্স বলছে, বাহরাইন, কুয়েত, কাতার আর সংযুক্ত আরব আমিরাত যেখানে যেখানে মার্কিন সামরিক ঘাঁটি আছে সেসব জায়গা লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। এই হামলা শুধু ক্ষেপণাস্ত্রের নয়, এটা ছিল এক ধরনের বার্তা। বার্তাটা খুব পরিষ্কার, আমরা আছি। সৌদি আরবও জানালো তাদের রাজধানী রিয়াদ আর পূর্বাঞ্চলেও হামলার চেষ্টা হয়েছে। রাতের আকাশে বিস্ফোরণের আলো, মানুষের ভেতরে অজানা ভয়। ইরানের ইসলামিক রিভলিউশনারি গার্ড সংক্ষেপে IRGC একটা কথা বলেছে খুব ঠান্ডা গলায়। তারা বলেছে মধ্যপ্রাচ্যে যেখানেই মার্কিন বা ইসরায়েলি সামরিক লক্ষ্য আছে সেগুলোতে শক্তিশালী ইরানি ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে। আরেকটি কথাও বলেছে, তারা যতক্ষণ না শত্রু পুরোপুরি পরাজিত হয় এই অভিযান চলবে। এই কথাগুলো শুনলে মনে হয় না এটা শুধু যুদ্ধের ভাষা, এটা যেন এক ধরনের জেদ, একটা রাষ্ট্রের আত্মসম্মান। ইরান আরো বলেছে মধ্যপ্রাচ্যে থাকা সব মার্কিন সম্পদ এখন তাদের জন্য বৈধ লক্ষ্য। এদিকে ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী হামিদ খানবারি একটু ভিন্ন সুরে কথা বলেছেন। তিনি বলেছেন, আমাদের আত্মরক্ষার অধিকার আছে। সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবু ধাবিতে কয়েকটি ক্ষেপণাস্ত্র ঠেকানো গেছে, তবু একজন মারা গেছেন। সৌদি আরব দাবি করেছে তারা বেশিরভাগ হামলাই প্রতিহত করেছে, কিন্তু তাদের কথায় একটা কষ্ট লুকানো ছিল। বাহরাইন জানিয়েছে তাদের ভেতরে থাকা মার্কিন নৌবাহিনীর ৫ম নৌবহরের সদর দপ্তরে হামলা হয়েছে। কুয়েত বলছে তাদের আলী আল সালেম বিমান ঘাঁটিতে একের পর এক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছিল। তারা সবগুলো ঠেকিয়েছে বলে দাবি করেছে, কিন্তু আকাশে যে শব্দগুলো উঠেছিল সেগুলো থামানো যায়নি। কাতারও একই কথা বলেছে, তারা নাকি সব হামলা সীমান্তে পৌঁছানোর আগেই ধ্বংস করেছে। তবু ভয় থেমেনি। এই 4টি দেশ কাতার, কুয়েত, বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত তাদের আকাশসীমা বন্ধ করে দিয়েছে। ইরান থামেনি। ইরাকের উত্তরাঞ্চলের ইরবিল বিমানবন্দরেও 2বার হামলা হয়েছে। ইরান দেখিয়ে দিল তারা শুধু প্রতিক্রিয়া দেখায় না, তারা অপেক্ষা করে, তারপর আঘাত করে। একজন ইসরায়েলি সামরিক কর্মকর্তা জানিয়েছেন 28 ফেব্রুয়ারির হামলায় ইরানের একাধিক কর্মকর্তা নিহত হয়েছে। তিনি জানান অভিযানের সময় একই সঙ্গে 3টি স্থানে হামলা চালানো হয়, যেখানে ইরান সরকারের সদস্যরা জড়ো হয়েছিলেন। ওই কর্মকর্তা আরও জানান ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী গুরুত্বপূর্ণ ও সুনির্দিষ্ট লক্ষ্যবস্তু নির্ধারণ করে যুক্তরাষ্ট্রের সহযোগিতায় এই হামলা চালায়। মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটি লক্ষ্য করে নতুন করে ক্ষেপণাস্ত্র হামলার ঘোষণা দিয়েছে ইরানের ইসলামিক রিভলিউশনারি গার্ড বা IRGC। নতুন করে হামলার ঘোষণা দিয়েছে তারা। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা AFP।